আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিওস, হিসাব সংক্রান্ত অনুপাত। হিসাব সংক্রান্ত অনুপাত কাকে বলা হয়? দেখো কি লেখা আছে স্ক্রিনেতে। হিসাব সংক্রান্ত অনুপাত বলতে হিসাব সংক্রান্ত দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক রয়েছে তার গাণিতিক বহিঃপ্রকাশকে বোঝায়। অর্থাৎ অনুপাত হলো একটি সংখ্যাকে যখন অন্য সংখ্যার সাপেক্ষে প্রকাশ করা হয়। যেমন যদি একটা উদাহরণ দিয়ে বলি, রাম অঙ্কে পেয়েছে ৮০ এবং ইংরাজিতে পেয়েছে ৪০। অর্থাৎ যদি আমরা তুলনামূলকভাবে অঙ্কের নাম্বারের সাথে ইংরাজি নাম্বারটা তুলনা করি তখন আমরা কি পাবো? এটা রেশিওর মতন কিন্তু প্রকাশ করতে পারি। ঠিক আছে, এইবার আমরা কিন্তু শিখবো এখন হিসাব সংক্রান্ত অনুপাত। এই হিসাব সংক্রান্ত অনুপাতকে শ্রেণী বিভাগটা আমরা একটু আলোচনা করি। দেখো, হিসাব সংক্রান্ত অনুপাতকে যে অ্যাকাউন্টিং রেশিও আছে, এই অ্যাকাউন্টিং রেশিওকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে সলভেন্সি রেশিওস, একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিওস অথবা টার্নওভার রেশিওস, আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিওস। ওকে, এইবার এই যে লিকুইড রেশিও আছে, লিকুইড রেশিওর মধ্যে কি কি রেশিও আছে আমরা একটু দেখে নেব। দেখো কি লেখা আছে। লিকুইড রেশিওর মধ্যে প্রথম যে রেশিওটা আছে সেটা হচ্ছে কি কারেন্ট রেশিওস। ওকে, দ্বিতীয় যেটা আছে কুইক রেশিও অথবা লিকুইড রেশিওস। ওকে, তার মানে আমরা দেখলাম লিকুইড রেশিওর মধ্যে পড়ছে কারেন্ট রেশিও এবং কুইক রেশিও বা লিকুইড রেশিওস। ওকে, এইবার আমরা আছি সলভেন্সি রেশিওস। সলভেন্সি রেশিওর আন্ডারে কি কি পড়ছে আমরা একটু দেখে নেব। ওকে, দেখা যাক। সলভেন্সি রেশিওর মধ্যে প্রথমে পড়ছে এটা ডেট টু ইকুইটি রেশিও। তাহলে সলভেন্সি রেশিওর প্রথমে কি পড়লো? ডেট টু ইকুইটি রেশিও। এরপর যে রেশিওটা আছে এর নাম হচ্ছে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। তারপর আছে প্রপাইটরি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওস। ওকে, এইবার তাহলে আমরা দেখলাম লিকুইড রেশিও এবং সলভেন্সি রেশিও ভাগগুলো দেখলাম। এইবার যে ভাগটা আমরা আসছি এই ভাগটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি রেশিওস বা টার্নওভার রেশিও। অ্যাক্টিভিটি রেশিওস মধ্যে কি কি পড়ছে আমরা একটু দেখে নিই। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিওস। ওকে, দ্বিতীয় যেটা আছে টেট রিসিভেবল টার্নওভার রেশিওস, তৃতীয় যেটা আছে টেট পেবেল টার্নওভার রেশিওস, চতুর্থ যেটা আছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওস, ফিফথ যেটা আছে নেট অ্যাসেট টার্নওভার রেশিওস এবং লাস্ট যেটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওস। ওকে, এইবার লাস্ট আছে প্রফিটেবিলিটি রেশিওস। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কি কি পড়ছে? প্রথম যেটা আছে গ্রস প্রফিট রেশিও, দ্বিতীয় আছে অপারেটিং রেশিও, তারপর আছে অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও এবং লাস্ট আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, এই যে অ্যাকাউন্টিং রেশিও গুলো আছে এই অ্যাকাউন্টিং রেশিওকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগটার নাম হচ্ছে লিকুইড রেশিও, দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে সলভেন্সি রেশিও, তৃতীয় ভাগটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি রেশিওস বা টার্নওভার রেশিওস এবং লাস্ট ভাগটার নাম হচ্ছে প্রফিটেবিলিটি রেশিওস। ওকে, এবং আমরা কি দেখলাম, এই যে লিকুইড রেশিওর মধ্যে যে রেশিও গুলো পড়ছে সেগুলো দেখে নিলাম, সলভেন্সি রেশিওর মধ্যে যেগুলো পড়ছে দেখে নিলাম, অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে যেগুলো পড়ছে দেখে নিলাম এবং প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে যেগুলো পড়ছে দেখে নিলাম। এইবার আজকে আমাদের যে আলোচনার বিষয়, প্রথম যে রেশিওটা আছে কারেন্ট রেশিও, এই বিষয়টা আমরা আলোচনা করব। আমরা প্রতিটা ক্লাসে এক একটা করে রেশিও বুঝে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কি শিখছি? কারেন্ট রেশিও। ঠিক আছে, দেখা যাক প্রথম কারেন্ট রেশিওটা কাকে বলে। দেখো কি লেখা আছে, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি ও চলতি দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? চলতি অনুপাত, যার ইংলিশ টার্ম কি? কারেন্ট রেশিওস। তাহলে আমরা দেখলাম কারেন্ট রেশিওটা কাকে বলে। মানে কি বললাম, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি ও চলতি দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। ঠিক আছে, এইবার কারেন্ট রেশিওর ফর্মুলা কি আছে এইবার আমরা একটা দেখে নেব। দেখো কারেন্ট রেশিওর যে ফর্মুলাটা আছে কি আছে? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কি দেখলাম, কারেন্ট রেশিওর ফর্মুলা কি আছে? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এইবার আমরা দেখবো কারেন্ট অ্যাসেটসটা কাকে বলে। দেখো কারেন্ট অ্যাসেটস হচ্ছে যে সমস্ত সম্পত্তিগুলির মেয়াদকাল 12 মাস বা তার কম সময় তাকে বলবো কারেন্ট অ্যাসেটস। যে সমস্ত দায়গুলির মেয়াদকাল 12 মাস বা তার কম সময় তাকে বলবো কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা কি দেখলাম? কারেন্ট রেশিওর ফর্মুলা দেখলাম কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস।
এইবার আমরা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস কাকে বলে আমরা জানলাম। এইবার আমরা শুনবো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি পড়ছে। দেখো কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথম যেটা পড়ছে ক্যাশ ইন হ্যান্ড, দ্বিতীয় কি আছে ক্যাশ অ্যাট ব্যাংক, 3 নম্বরে আছে মার্কেটেবল সিকিউরিটিস শর্ট টার্ম, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, মার্কেটেবল সিকিউরিটি শর্ট টার্ম, ঠিক আছে, লং টার্ম হলে কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়বে না। ওকে, 4 নম্বর আছে ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু শর্ট টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ে না। 5 নম্বরে আছে বিলস রিসিভেবল, ঠিক আছে, 6 নম্বরে আছে সানডি ডেটর্স, 7 নম্বরে আছে র মেটেরিয়ালস, 8 নম্বরে আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, 9 নম্বরে আছে ফিনিশ গুডস, 10 নম্বরে আছে অ্যাডভান্স অবলিক প্রিপেড এক্সপেন্সেস। অর্থাৎ আমরা খেয়াল করে দেখলাম কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আইটেম গুলো আছে। কেন কারেন্ট অ্যাসেটের মধ্যে আইটেম গুলো দেখলাম, তার কারণ কারেন্ট রেশিওর ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তারপর কারেন্ট অ্যাসেট কোনগুলো আমাদের জানতে হবে, নাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো আমরা কিন্তু জানতে পেরে গেলাম। এইবার নিচে একটা নোট লেখা আছে, দেখে নাও রোমান 1 কি লেখা আছে, লুজ টুলস ও স্টোরেজ অ্যান্ড স্পেয়ার্স, এন্ড 2 নম্বরে কি লেখা আছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস। তার মানে কি দেখলাম, লুজ টুলস ও স্টোরস এন্ড স্পেয়ার্স, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এগুলো চলতি সম্পত্তির অন্তর্গত হবে না। ঠিক আছে, আমরা একটু দেখে নিলাম। এইবার যে বিষয়গুলোতে আমরা আসবো, তাহলে আমরা দেখলাম কি কারেন্ট অ্যাসেটস কোনগুলো দেখলাম, এবার আমরা দেখবো কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কি কি আইটেম গুলো পড়ছে আমরা একটু দেখে নেব। আচ্ছা, কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে প্রথম কি আইটেম পড়ছে, দেখো আউটস্ট্যান্ডিং অবলিক অ্যাক্রুড এক্সপেন্সেস, 2 নম্বরে কি আছে বিলস পেবেল, 3 নম্বরে আছে সানডি ক্রেডিটর্স, 4 নম্বরে আছে ইনকাম ট্যাক্স পেবেল, 5 নম্বরে আছে প্রপোজ ডিভিডেন্ড, 6 নম্বরে আছে আনক্লেম ডিভিডেন্ড, 7 নম্বরে আছে ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, তার মানে আমরা কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোনগুলো পড়ছে এবং কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কোনগুলো পড়ছে আমরা একটা মোটামুটি ধারণা করতে পারলাম, এবং কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস কাকে বলে এটুকু আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা অবগত হলাম, কারণ কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস কিন্তু কারেন্ট রেশিওর ফর্মুলা। ওকে, এইবার যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা থেকে পরীক্ষা কিন্তু এমসিকিউ পার্টের পরীক্ষা হলে কিন্তু এই জিনিসটা বারংবার পরীক্ষায় আসে এবং এর পরবর্তীতেও আসার সম্ভাবনা অনেকটা, কারেন্ট রেশিওর আদর্শ মান কত। কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1, বারবার বলছি কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1। ওকে, এই 2:1টা বলতে বোঝায় কি, দেখো এর জন্য নিচে লিখেছি, এর অর্থ হলো প্রতি 1 টাকা চলতি দায়ের জন্য 2 টাকা চলতি সম্পত্তি প্রতিষ্ঠানে থাকা দরকার। এইবার একটা কথা বলি, যদিও আদর্শ মান 2:1, বারবার এই কথাটা প্রকাশ করছি এমসিকিউ পাঠের জন্য ইম্পর্টেন্ট, কারেন্ট রেশিওর আদর্শ মান 2:1। ঠিক আছে, এইবার একটা কথা গতানুগতিকভাবে বলে রাখি, অনেক সময় দেখা যায় বিজনেসের ক্ষেত্রে এই দায়টা না, এই 2 টাকায় আছে না, বলছে না 1 টাকা চলতি দায়ের জন্য 2 টাকা চলতি সম্পত্তি রাখা প্রয়োজন। অনেক সময় প্রতিষ্ঠানকে দেখা যায় এইটা 2 টাকার জায়গায় 3 টাকাও হয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে দায়ের ক্ষেত্রে। ঠিক আছে, আবার কখনো কখনো দেখা যায় এই 2 টাকার কম হলেও প্রতিষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি চলছে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, এটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, তোমরা শুধু একটা বিষয় মাথায় রাখো, কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1। ওকে, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ পার্টের কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, কারেন্ট রেশিওর আদর্শ মান 2:1। এইবার যে বিষয়টা নিয়ে আমরা বলবো, এবার এরপরটা বিষয়টা বুঝবো কারেন্ট রেশিওর অ্যানালাইসিস। এই কারেন্ট রেশিওটা করে আমরা পাবোটা কি, দেখো এই অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের চলতি দায়কে কতখানি মেটাতে সক্ষম তা বোঝা যায়। তার মানে একটা প্রতিষ্ঠান তার চলতি দায়কে কতখানি মেটাতে সক্ষম তা বোঝা যায়। ঠিক আছে, প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেলে চলতি অনুপাত হ্রাস পাবে। ঠিক আছে, তা আমরা বুঝলাম কারেন্ট রেশিও কেন করছি। ঠিক আছে, এইবার আমরা একটা ছোট ছোট অঙ্কের মাধ্যমে প্রতিটা পার্ট বুঝবো। দেখো প্রথমে ইনফরমেশন কি কি দিয়েছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট কারেন্ট রেশিও
তার মানে বলতে চেয়েছে যে এই পার্ট থেকে তুমি কারেন্ট রেশিওটা আমাকে ডিটারমাইন করে দেখাও। তার মধ্যে কি কি ইনফরমেশন দিয়েছে? ক্রেডিটর্স। এবার আমরা জানি কি ক্রেডিটর্স কিন্তু কারেন্ট লায়াবিলিটিস, বিলস পেবেল কারেন্ট লায়াবিলিটিস, ডেটর্স এটা কিন্তু কারেন্ট অ্যাসেটস, স্টক এটা কিন্তু কারেন্ট অ্যাসেটস, ক্যাশ এন্ড ব্যাংক এটাও কিন্তু কারেন্ট অ্যাসেটস। তাহলে আমরা বুঝলাম কোনটা কারেন্ট অ্যাসেটস এবং কোনটা কারেন্ট লায়াবিলিটিস। দেখো তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই একবার। কারেন্ট রেশিও তাহলে ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তার মানে আমাকে জানতে হবে কারেন্ট অ্যাসেটস কোনগুলো। দেখো লিখেছি কারেন্ট অ্যাসেটস সমান লিখেছি ডেটর্স 3 লক্ষ, স্টক ইন ট্রেড 1 লক্ষ, ক্যাশ এন্ড ব্যাংক 2 লক্ষ। এই তিনটে অ্যামাউন্টকে যোগ করলে কত আসছে? টোটাল 6 লক্ষ। অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেটের মূল্য হচ্ছে 6 লক্ষ। অপরদিকে আমরা দেখব কারেন্ট লায়াবিলিটিস এর মূল্য কতগুলো আছে। দেখো ক্রেডিটর্স আছে 4 লক্ষ টাকা, বিলস পেবেল আছে 80,000 টাকা। তার মানে ক্রেডিটর্স 4 লক্ষ আর বিলস পেবেল 80,000, এই দুটোকে যোগ করলে আসছে কত? 4 লক্ষ 80। তার মানে এই 4 লক্ষ 80,000 টাকা কিন্তু হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তার মানে আমরা ফর্মুলা দেখে নিয়েছি, কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এইবার দেখো এই ফর্মুলাটা আমরা পুট করে দিলাম। তার মানে কি করলাম? কারেন্ট রেশিও 6 লক্ষ জানি, কারেন্ট রেশিওর মধ্যে কি বললাম? কারেন্ট অ্যাসেট 6 লক্ষ আমরা জানি, বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস কত ছিল? কারেন্ট লায়াবিলিটিস ছিল 4 লক্ষ 80। দেখো 4 লক্ষ 80 বসিয়ে দিয়েছি। এইবার 6 লক্ষকে 4 লক্ষ 80 তে ভাগ করলে আসছে কত? 1.25। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, সবসময়তে is/1 এইটা বসাবে। এটা কেন বলতে চেয়েছে? তার মানে এই অঙ্কটা খেতে বোঝাতে চাইছে 1 টাকা চলতি দায়ের জন্য এখানকার চলতি সম্পত্তিটা দাঁড়িয়েছে 1.25। তার আমি বললাম না এই সবে বোঝাচ্ছিলাম যে আদর্শ মানটা হচ্ছে কত? 2:1। দিস ইজ আইডিয়াল। ঠিক আছে, মানে আদর্শ মানটা কারেন্ট রেশিও কত? 2:1। তার মানে আমরা কি খেয়াল করলাম বা অঙ্কটা এখন করবো, আমাদের প্রত্যেকে মাথায় রাখবে 6 লক্ষ ডিভাইডেড বাই 4 লক্ষ 80, তাহলে আসছে কত? 1.25 বসিয়ে দেবো। তারপর জাস্ট কি বলবো? is/1। is/1টা কেন হচ্ছে বা কি বোঝাচ্ছে বা কি ইমপ্লিমেন্ট করছে? যে 1 টাকা দায়ের জন্য এই প্রতিষ্ঠানটার চলতি সম্পত্তির পরিমাণ 1.25। ওকে, এইবার আসছি দ্বিতীয় অঙ্ক। কি বলেছে? ফ্রম দা ফলোইং কম্পিউট কারেন্ট রেশিও। দেখো সেম ট্রেড রিসিভেবল দিয়ে দিয়েছে, ট্রেড রিসিভেবল, তার মধ্যে কি দিয়েছে? বিলস রিসিভেবল। দেখো এটা কি? কারেন্ট অ্যাসেটস। ডেটর্স কি? কারেন্ট অ্যাসেটস। ট্রেড পেবেলের মধ্যে কি দিয়েছে? বিলস পেবেল কি? এটা কারেন্ট লায়াবিলিটিস। ক্রেডিটর্স কারেন্ট লায়াবিলিটিস। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কি? একটা কারেন্ট লায়াবিলিটিস। এইবার দেখো প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস কি? সব সময় আমরা জানি প্রিপেড এক্সপেন্সেস হচ্ছে কি? কারেন্ট অ্যাসেটস। এইটা কিন্তু গোলাবে না, প্রিপেড এক্সপেন্সেস কিন্তু একটা কারেন্ট অ্যাসেটস। ওকে, এইবার একটা বিষয় এখানে দেখো, ইনভেন্টরিজ পাশে ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুডিং লুজ টুলস অফ 8,000। আমি এই সবে একটা জিনিস দেখিয়েছিলাম, দেখো লুজ টুলস, লুজ টুলস এগুলো কিন্তু চলতি সম্পত্তির অন্তর্গত হবে না, লিখেছিলাম। তার মানে এই যে লুজ টুলসটা করেছি, এই লুজ টুলস থেকে, এই লুজ টুলস যেটা আছে 8,000, ইনভেন্টরিজ 30,000, তার মানে এই 30,000 থেকে 8,000 বাদ দিতে হবে। দেখো যখন আমি ইনভেন্টরিজ মানে স্টকটা করেছি, লেখা আছে এক্সক্লুডিং লুজ টুলস। ইনভেন্টরিজ ছিল 30,000, কিন্তু এই 30,000 এর মধ্যে 8,000 লুজ টুলস ঢুকেছিল, যেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হলো। ইনভেন্টরিজটা কি ছিল? কারেন্ট অ্যাসেটস। দেখো তাই বসিয়েছি, বিলস রিসিভেবল বসিয়েছি, ডেটর্স বসিয়েছিলাম, প্রিপেড এক্সপেন্স বসিয়েছি, ইনভেন্টরিজটা বসিয়েছিলাম। এইবার দেখো কি ছিল? শর্ট টার্ম প্রভিশন লেখা ছিল। শর্ট টার্ম প্রভিশন কোথায় আছে? কারেন্ট লায়াবিলিটিস। শর্ট টার্ম প্রভিশন আছে সর্বদা কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, আর কি আছে? শর্ট টার্ম প্রভিশন গেল। এরপর শর্ট টার্ম বরোয়িংস। দেখো শর্ট টার্ম বরোয়িংস কোথায় এসছে? কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এইবার আর কি আছে? শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস। শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, কথাটা মাথায় রাখবে। শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস কিন্তু আসবে
কারেন্ট অ্যাসেটসে, তাহলে বসেছে কত 7,000 টাকা। ওকে, আর লাস্ট আইটেম ছিল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা কি কারেন্ট অ্যাসেটস। দেখো আমরা জাস্ট পুট করেছি কোনটা কারেন্ট অ্যাসেটস এবং কোনটা কারেন্ট লায়াবিলিটিস, আমরা জাস্ট পুট করতে করতে গেছি। তার মানে কারেন্ট অ্যাসেট বিল রিসিভেবল পেয়েছি, ডেটসটা পেয়েছি, প্রিপেড এক্সপেন্সেস পেয়েছি, ইনভেন্টরিজ এর মধ্যে লুজ টুজ ঢুকেছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে দাঁড়িয়েছে কত 22,000, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স দাঁড়িয়েছে কত 7,000, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত 5,000, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেটসটা কত 80,000। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এইবার কারেন্ট লায়াবিলিটিস কি পেয়েছি, বিলস পেবেল 15,000 টাকা পেয়েছি, ক্রেডিটর্স 10,000 টাকা পেয়েছি, ব্যাংক ওভারড্রাফট 5,000 পেয়েছি, শর্ট টার্ম প্রভিশন পেয়েছি, শর্ট টার্ম বরোইংস 8,000 পেয়েছি। অর্থাৎ সমস্ত আইটেম গুলো যোগ করলে আসছে কত 40,000 টাকা। ওকে, এইবার আমরা পেয়ে গেলাম কারেন্ট অ্যাসেটস কোনগুলো এবং কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো। এবার আমাদের কাজ কি, ফর্মুলা পুট করা। কারেন্ট রেশিওর ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ আমরা কারেন্ট অ্যাসেটস এর টোটালটাও পেয়ে গেছি, কারেন্ট লায়াবিলিটিস এর টোটালটাও আমরা পেয়ে গেছি। জাস্ট পুট করলাম 80,000 ডিভাইডেড বাই 40,000, তাহলে এলো কত 2। অর্থাৎ 80,000 40,000 ভাগ করলে কত হচ্ছে 2। এবং আমি কি বলেছি ইস-টু-1, কেন ইস-টু-1 করবো আমি সেটাও বলে দিয়েছি, এবং এটা কি বোঝাচ্ছে সেই জন্য আমি ইস-টু-1টা বসালাম, সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, এইবার এর পরের অঙ্কটা দেখো কি লেখা আছে, from the following balance sheet of ABC Ltd as at 31st March 2024 calculate the current ratio। দেখো ইকুইটি এন্ড লায়াবিলিটিস এর মধ্যে কি দিয়েছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মধ্যে দিয়েছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। আর দেখো কারেন্ট লায়াবিলিটিস ভাগ করে দিয়ে দিয়েছে, দেওয়া আছে ব্যালেন্স শিটের মধ্যে। অপরদিকে দেখো এই অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটটাও ভাগ করে দিয়েছে। আচ্ছা আমাকে চেয়েছে তো কারেন্ট রেশিও, তার মানে আমার লাগবে কোনটা, কারেন্ট অ্যাসেটস লাগবে আর কারেন্ট লায়াবিলিটিস লাগবে, আর বাকি ইনপুটস তো লাগবেই না আমাদের কাছে। ওটা ওই ইনফরমেশন গুলো আমাদের জন্য সাফিসিয়েন্ট নয়, যে ইনফরমেশন গুলো সাফিসিয়েন্ট এই অঙ্কটা করার জন্য সেটা আমরা নেবো। দেখো তার মানে কারেন্ট অ্যাসেটটাও দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিসও দেওয়া আছে, তাই তো জাস্ট আমরা দেখে নেবো। দেখো তাহলে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস বসিয়েছি। ওকে, এইবার দেখো তার মধ্যে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি ছিল, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, তাই তো। দেখো ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই যে আইটেমগুলো তিনটে, ঠিক আছে। জাস্ট দেখো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে ইনভেন্টরি বসিয়েছি, ট্রেড রিসিভেবল বসিয়েছি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বসিয়েছি, সবগুলোকে যোগ করলে কত আসছে 24,000। এটা কি টোটাল কারেন্ট অ্যাসেটস, পুট করে রেখে দাও, ঠিক আছে। এবার কারেন্ট লায়াবিলিটিস কি কি ছিল, শর্ট টার্ম বরোইংস এন্ড ট্রেড পেবল। দেখো শর্ট টার্ম বরোইংস এন্ড ট্রেড পেবল 8,000 4,000 যোগ করলাম, তাহলে এলো কত 12,000। এটা কি 12,000টা হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটিস, তার মানে টোটাল কারেন্ট অ্যাসেটস এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমরা দুটোই কিন্তু পেয়ে গেছি। এইবার কিন্তু আমাদের কাজ হচ্ছে ফর্মুলা বসানো কারেন্ট রেশিওতে। এই যে ফর্মুলা আমরা লিখে রেখেছি উপরে, তার মানে কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটের টোটাল ছিল 24,000 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস টোটাল ছিল কত 12,000। অর্থাৎ 24,000কে 12,000 দিয়ে ভাগ করলে কত আসছিল 2। তারপর আমরা কি বসাতে বলেছি ইস-টু-1, আমরা বুঝিয়ে দিয়েছি 2:1। কেন এলো কিসের জন্য এলো বোঝাতে পেরেছি আশা করি। এবার পরবর্তী অঙ্কটাতে আসছে, কি লেখা আছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এক্স এলটিডি ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও। দেখো আবার সেম জিনিস, একটা ব্যালেন্স শিট দিয়ে রেখেছে, এই ব্যালেন্স শিটের মধ্যে দেখে নাও কারেন্ট লায়াবিলিটিসটাও দেওয়া আছে, কারেন্ট অ্যাসেটটাও দেওয়া আছে। অর্থাৎ আমাদের কিন্তু খাটতে অত হবে না, বাকি ইনফরমেশনের দিকে আমাদের চোখ লাগাতেই হবে না। তার কারণ আমাদের চেয়েছে কারেন্ট রেশিও, আমাদের চেয়েছে কি কারেন্ট রেশিও, বাকি তো কিছু চাইনি। তাহলে আমার ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে। এবার নিচের দিকে দেখো একটা জিনিস খেয়াল করো, নিচে একটা ইনফরমেশন দিয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন। কি লেখা আছে, ইনভেন্টরিজ ইনক্লুড লুজ টুলস অফ 35,000 and store and spares 15,000। আমি এই সবে বললাম লুজ টুলস, স্টোরস এন্ড স্পেয়ারস এগুলো কিন্তু কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোনো আইটেমের মধ্যে পড়ে না। তার মানে ইনভেন্টরিজ এর মধ্যে এগুলো ঢুকে আছে, তার মানে ইনভেন্টরিজ যখন আমরা ক্যালকুলেট করব সেই ইনভেন্টরিজ থেকে আমরা বাদ দিয়ে দেব। অর্থাৎ আমাদের কাছে ইনভেন্টরিজ ছিল কত 1,20,000, এই 1,20,000 থেকে 35,000 এবং 15,000 বাদ দিয়ে দেব। ওকে দেখা যাক।
দেখো প্রথমে হেডিং করেছি কি কারেন্ট রেশিও, ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ওকে, কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আমি কি বললাম যে লুজ টুলস স্টোরস এন্ড স্পেয়ারস কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোনো অংশ নয়, তাহলে সেটা বাদ দিয়ে দেবো। দেখো ইনভেন্টরিজ যখন লিখেছি পাশে ব্র্যাকেট দিয়ে লিখেছি এক্সেপ্ট লুজ টুলস স্টোরস এন্ড স্পেয়ারস। ওকে, এর মধ্যে ইনভেন্টরিজ ছিল কত 1,20,000, তার থেকে লুজ টুলস এবং স্পেয়ারস ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, টাকাটা কত এলো 70,000। বাকি ট্রেড রিসিভেবল ছিল কত 2,50,000, তাহলে বসিয়ে দিয়েছি ট্রেড রিসিভেবলটা। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স তার মানে কত এসছে 1,00,000 টাকা বসিয়ে দিয়েছি। আদার কারেন্ট অ্যাসেটস 80,000 টাকা বসিয়ে দিয়েছি। অর্থাৎ কারেন্ট অ্যাসেট গুলো টোটাল করলে আমরা এলো কত 5 লক্ষ টাকা। টোটাল কারেন্ট অ্যাসেটস এর মূল্য এলো কত 5 লক্ষ টাকা। ওকে, এইবার কারেন্ট লায়াবিলিটিস কি কি ছিল? শর্ট টার্ম বরোইংস 2 লক্ষ টাকা, ট্রেড পেবেল 30,000 টাকা, শর্ট টার্ম প্রভিশন 20,000 টাকা। অর্থাৎ টোটাল কারেন্ট লায়াবিলিটিস কত 2,50,000 টাকা। এইবার কারেন্ট রেশিওর ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তার মানে কারেন্ট অ্যাসেট ছিল 5 লক্ষ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস কত 2,50,000, তাহলে 5 লক্ষ ডিভাইডেড বাই 2,50,000, তাহলে এলো কত 2, তারপরে is/1। ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করি এটা। এইবার একটা বিষয় বোঝো, আমি প্রথমে যখন উদাহরণ দিয়েছিলাম বা প্রথমে যখন কারেন্ট রেশিওটা ফর্মুলা লিখিয়েছি তার বিষয়ে দেখবে কারেন্ট অ্যাসেটস কোনগুলো কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো লেখা ছিল, কিন্তু একটা জিনিস বোঝো এই অঙ্কটা দেখতে বড় কিন্তু আলটিমেটলি অঙ্কটা কিছু নেই, কারণ আরো বড় সোজা করে দিয়েছে। তোমাকে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস আইডেন্টিফাই করতে হতো, কিন্তু দেখো এখানে আইডেন্টিফাই করে দিয়েছে না কারেন্ট লায়াবিলিটিস কোনটা কারেন্ট অ্যাসেটস কোনগুলো। তার মানে কি আমার কাজটা সোজা করে দিয়েছে, তাই তো। এরপর নেক্সট যে অঙ্কটা দেখবো লেখা আছে ওয়ার্কিং ক্যাপিটাল 3 লক্ষ, ট্রেড পেবেল 50,000, আদার কারেন্ট লায়াবিলিটিস 1 লক্ষ, ক্যালকুলেট দা কারেন্ট রেশিও। আচ্ছা কারেন্ট রেশিওর ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তাই তো। দেখো একটা বিষয় বোঝো, এই দেখো ট্রেড পেবেল লেখা আছে এটা কি কারেন্ট লায়াবিলিটিস, আদার কারেন্ট লায়াবিলিটিসও বলে দিয়েছে কত 1 লক্ষ। তার মানে আমরা বুঝতে পারলাম যে টোটাল কারেন্ট লায়াবিলিটিস পরিমাণটা কত। আমরা তাহলে বুঝতে পারলাম টোটাল কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণটা কত, ট্রেড পেবেল 50,000, আদার কারেন্ট লায়াবিলিটিস 1,00,000 টাকা। তার মানে কত টোটাল কারেন্ট লায়াবিলিটিস এর মূল্য কত এই দেখো 50,000 আর 1 লক্ষ, তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 1,50,000। এই ইনফরমেশনটা আমরা পেলাম। এইবার আমাদের ভাবার বিষয় হচ্ছে কারেন্ট অ্যাসেটস নিয়ে, কারণ কারেন্ট অ্যাসেটটা দেওয়া নেই। কি লেখা আছে ওয়ার্কিং ক্যাপিটাল, এইটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওকে, খাতার মধ্যে এটা নোট করে নাও, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এইবার ওয়ার্কিং ক্যাপিটাল 3 লক্ষ দেওয়া ছিল তো, আর কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়ে গেছি। দেখো জাস্ট দেখো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল 3 লক্ষ বসিয়ে দিলাম, কারেন্ট অ্যাসেট জানি তাহলে কারেন্ট অ্যাসেট লিখে দিয়েছি মাইনাস 1,50,000। এইবার প্লিজ বোঝো এই মাইনাসটা এইদিকে গেলে কি হবে প্লাস হবে, তার মানে দেখো সমান সমানে এদিকেও যা এদিকেও ভালো সেমই তো। তার মানে এই মাইনাসটা যদি আমি এদিকে যাই তাহলে কি হবে প্লাস হবে। তার মানে এই কারেন্ট অ্যাসেটসটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম আর এই 3 লাখ টাকা এদিকে নিয়ে এলাম আর 1,50,000। তার মানে কি হলো বারবার বোঝো এটা কিন্তু একদম ছোটদের অঙ্ক, যখন তোমরা ক্লাস 5-6 এ করো এই অঙ্কগুলো। দেখো এই 3 লক্ষটা ওয়ার্কিং ক্যাপিটাল জানি বসিয়ে দিয়েছি, কারেন্ট অ্যাসেটের ভ্যালু জানি না তাই লিখে দিলাম কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিসটা আমরা বার করেছি 1,50,000 বসিয়ে দিয়েছি। এইবার আমরা বার করতে হবে কারেন্ট অ্যাসেটস, এই মাইনাসটা যদি এই দিকে আসে তাহলে কি হবে প্লাস হয়ে বসবে তো। তার মানে এই 1,50,000 যদি এদিকেও আসে তাহলে কত বসবে 3 লাখ প্লাস 1,50,000। তার মানে তোমার কারেন্ট অ্যাসেটসটা একদিকে আছে আর অপর দিকে কত আছে 3 লাখ প্লাস 1,50,000। দেখো কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু 3 লক্ষ প্লাস 1,50,000, তাহলে কারেন্ট অ্যাসেটটা এলো কত 4,50,000। আমি কি বললাম কারেন্ট রেশিও ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিসটা আমরা আগেই পেয়ে গেছিলাম, এখন আমরা কি পেলাম কারেন্ট অ্যাসেটস কত সেটা 4,50,000। এবার ফর্মুলা পুট, অতএব কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই
কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেটস কত 4,50,000, কারেন্ট লাইবিলিটিস কত 1,50,000, 4,50,000 ডিভাইডেড বাই 1,50,000 এলো কত 4,50,000 কে 1,50,000 ভাগ করলে আসে 3, তারপর কি বলতে বলেছি is/1। ওকে, এর পরেরটা কি বলেছে ক্যালকুলেট কারেন্ট রেশিও। দেখো এর পরের অঙ্ক কি বলেছে ক্যালকুলেট কারেন্ট রেশিও ফ্রম দা ফলোইং, এর মধ্যে কি দিয়ে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আমরা দেখলাম এর আগের অঙ্কটাকে। এরপরে কি দিয়েছে টোটাল ডেটস 3,50,000, লং টার্ম ডেট 1,50,000। এইবার একটা বিষয় মন দিয়ে বুঝবে, এখানে প্রথমে কথা বলো চেয়েছে কিন্তু কারেন্ট রেশিও, এখানে কোথাও লেখা নেই কারেন্ট অ্যাসেটস এর মূল্য দিয়ে দেয়নি, কারেন্ট লাইবিলিটিস এর মূল্য দিয়ে দেয়নি। আমরা প্রথমত এরা বার করব যে ইনফরমেশন দেখতে পাচ্ছি ডেপস দিয়ে দিয়েছে টোটাল ডেপটা আর লং টার্ম ডেপ দিয়েছে। একটা কথা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নাও, কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু টোটাল ডেপস মাইনাস লং টার্ম ডেপ। কি বললাম কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু টোটাল ডেপস মাইনাস লং টার্ম ডেপ। এইবার টোটাল ডেপটা কত ছিল 3,50,000 বসিয়ে দিয়েছি, মাইনাস লং টার্ম ডেট কত ছিল 1,50,000 বসিয়ে দিয়েছি, তাহলে 3,50,000 মাইনাস 1,50,000 এলো কত 2 লক্ষ। অর্থাৎ আমরা কারেন্ট লাইবিলিটিসটা পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের কাজ কি কারেন্ট অ্যাসেটসটা বার করা। কারেন্ট অ্যাসেট কি করে বার করব ওয়ার্কিং ক্যাপিটালটা দেখো জানি ফর্মুলা কি আমরা এই সবে শিখে এসেছি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল কত 2,50,000 দেখো বসিয়ে দিয়েছি, কারেন্ট অ্যাসেটস দেওয়া ছিল না তাহলে লিখে রেখেছি মাইনাস কারেন্ট লাইবিলিটিস দেওয়া ছিল কত বা বার করলাম হিসেবে কত 2 লক্ষ। এবার দেখো তাহলে মাইনাস গেলে কি হবে প্লাস, তাহলে কারেন্ট অ্যাসেট সমান কত 2,50,000 প্লাস 2 লক্ষ 4,50,000। দিস ইজ কারেন্ট অ্যাসেটস। ওকে, এইবার কারেন্ট রেশিও, কারেন্ট রেশিওটা কি ফর্মুলা কি বললাম কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। 4,50,000 কারেন্ট অ্যাসেট ছিল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস কত ছিল 2 লক্ষ, তাহলে এলো কত 4,50,000 ভাজিত 2 লক্ষ 2.25, তারপরে কি বসবে is/1। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা দেখো কি বলেছে ক্যালকুলেট কারেন্ট রেশিও বলে দিয়েছে ফ্রম দা ফলোইং, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে 3 লক্ষ, কারেন্ট অ্যাসেট 5,50,000 দিয়ে দিয়েছে, ইনভেন্টরিজ দিয়ে দিয়েছে 1 লক্ষ। দেখো কি করে করব। আচ্ছা তোমাদের মাথায় তো প্রশ্ন আসতেই পারে এখন যে কারেন্ট অ্যাসেটস এর মধ্যেই তো ইনভেন্টরি লুকিয়ে আছে, আবার ইনভেন্টরি দিয়েছে কেন একটা জিনিস বলাবে না, যখন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালুটা দিয়ে দিয়েছে না তার মানে এই যে ইনভেন্টরিজ 1,00,000 টাকা ভ্যালু দেওয়া আছে এটা এর সঙ্গে যুক্ত হয়ে আছে। আবার যখন 5,50,000 সঙ্গে আবার 1,00,000 যোগ করে 6,50,000 কারেন্ট অ্যাসেট করতে যাও না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যখন কারেন্ট অ্যাসেটটা ভ্যালু দিয়ে দিয়েছে তার মানে এই ইনভেন্টরিজ যে 1,00,000 টাকা এর মধ্যে ঢুকেই আছে। ঠিক আছে, এবার দেখো ওয়ার্কিং ক্যাপিটাল আমরা ফর্মুলা কি জানি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল ভ্যালু 3,00,000 টাকা বসিয়ে দিলাম, মাইনাস এক্ষেত্রে কারেন্ট অ্যাসেট ভ্যালু দিয়ে দিয়েছে তাহলে বসলাম কত 5,50,000, এই যে মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এই ভ্যালু জানি না আমরা তাহলে ফাঁকা রাখলাম। এইবার দেখো এই যে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস সাইন আছে না, এই মাইনাসটা যদি এই দিকে তখন কি হবে বসবে প্লাস হয়ে বসবে না, তাই তো। আর এই দিকে 3,00,000 টাকা প্লাস সাইন হিসাবে আছে কিছু নেই মানে প্লাস হয়ে আছে, তাই যদি এই দিকে আছে কি হবে মাইনাস, তাই তো। তাহলে কি হবে 5,50,000 মাইনাস 3,00,000 তাহলে এলো কত 2,50,000। এই 2,50,000টা কি কারেন্ট লায়াবিলিটিস, তার মানে কারেন্ট অ্যাসেটও লেখা ছিল 5,50,000, কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়ে গেলাম। তাহলে সেটা কত কারেন্ট অ্যাসেটস ছিল 5,50,000, কারেন্ট লায়াবিলিটিস 2,50,000। তাহলে কারেন্ট রেশিও ফর্মুলা কি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, 5,50,000 ডিভাইডেড বাই 2,50,000। তাহলে কি হলো 5,50,000 কে 2,50,000 তে ভাগ করলে এলো 2.2:1। ঠিক আছে, তাহলে 5,50,000 ভাজিত 2,50,000 তাহলে এলো কত 2.2, তাহলে is/1 বসে। ঠিক আছে, ওকে এর পরের অঙ্কটা আমরা দেখবো। এর পরের অঙ্কটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখো a company had current assets 5,50,000 and current liabilities 2,50,000. Afterwards its purchase goods for 50,000 on credit, অর্থাৎ কিসে কিনেছে ধারে
ক্যালকুলেট কারেন্ট রেশিও আফটার পারচেজ, তার মানে কি কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটির ভ্যালুটা দেওয়া আছে, এরপরে এই কোম্পানিটা একটা ধারে মাল কিনেছে, কত টাকা কিনেছে 50,000 টাকার, এর ফলে আমাদের কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসে কি এফেক্ট করলো সেটাই কিন্তু আমরা শিখবো। দেখো কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু দেওয়া ছিল কত 5,50,000, তাই তো। কারেন্ট লায়াবিলিটিস ভ্যালু দেওয়া ছিল কত 2,50,000, আমরা লিখে দিলাম। এবার যে বিষয়গতভাবে আমাদের কাজটা চলবে, কি বলেছে, পারচেজ অফ গুডস অন ক্রেডিট ফর 50,000 উইল হ্যাভ টু এফেক্ট, অর্থাৎ এই যে ধারে মাল কেনা হয়েছে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস দেওয়ার পরেতেও, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু দেওয়া আছে, এরপরে যে ধারে মালটা কেনা হয়েছে 50,000, এর জন্য কিন্তু দুটো এফেক্ট কাজ করবে। কি কি করবে দেখো, ধারে যে মালটা কেনা হয়েছে, অর্থাৎ আমি মাল কিনে আনলাম অর্থাৎ পারচেজ করলাম, যদি পারচেজ করি আমার স্টকটা বাড়বে না, তাহলে ইনক্রিজ করছে তো। দেখো স্টকটা কি কারেন্ট অ্যাসেটস, তার মানে পারচেজ করে নিয়ে এলাম, তাহলে স্টকটা বাড়িয়ে বেড়ে গেল। দেখো লেখা আছে ইনক্রিজ ইন স্টক বাই 50,000, কথাটায় মন দাও বারবার, আমি ধারে মালটা কিনে এনেছি, অর্থাৎ ধারে কিনে এনে যখন মালটা আমার কাছে এনে রাখলাম, পারচেজ করে আমার গোডাউনে এনে রাখলাম, আমার যে স্টকটা ছিল স্টকটা তো বৃদ্ধি পেলো বা বেড়ে গেল তো, তার মানে কি স্টক যা ছিল তার থেকে বেড়ে গেল তো। স্টকটা কি স্টক একটা কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মূল্যটা বেড়ে গেল না, তার মানে দেন কারেন্ট অ্যাসেটস উইল বি ইনক্রিজ বাই 50,000, নাও কারেন্ট অ্যাসেটস ইজিক্যাল টু ছিল কত 5,50,000, আরো 50,000 বেড়ে গেল, তাহলে দাঁড়ালো কত 6 লক্ষ। ওকে, এইবার এবার আমি যখন ধারে মালটা কিনেছি, একটা বিষয় বোঝো, ধারে মাল কিনেছি, তাহলে ধারে মাল কিনে আমার কি হয় ক্রেডিটর্স, ক্রেডিটর্স কি কারেন্ট লায়াবিলিটিস, তাই তো। আমি আবারও বলছি, আমি ধারে মাল কিনেছি, ধারে মালটা কিনলে কি হবে সে ক্রেডিটর্স হবে আমার কাছে, তাহলে কি হবে ক্রেডিটর্স তো বাড়ছে না, ধারে মাল কিনেছি ক্রেডিটর্স বেড়ে গেল 50,000, ক্রেডিটর্স কি কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস ওটা কিন্তু বেড়ে গেল, দেন current liabilities will increase by 50,000, now current liabilities 2,50,000 আর এখানে কত 50,000, 2,50,000 প্লাস 50,000 দাঁড়ালো কত 3 লক্ষ। ওকে, তার মানে এখন বর্তমানে রিভাইজ কারেন্ট অ্যাসেটস দাঁড়িয়েছে কত 6 লক্ষ, আর কিন্তু 5,50,000 নয়, বর্তমানে রিভাইজ কারেন্ট 6 লক্ষ আর রিভাইজ কারেন্ট লায়াবিলিটিস কত 3 লক্ষ। ওকে, আমরা তাহলে দেখলাম রিভাইজ কারেন্ট অ্যাসেটস এবং রিভাইজ কারেন্ট লায়াবিলিটিসটা, তাহলে বর্তমানে কারেন্ট রেশিও ভ্যালু দাঁড়িয়ে আছে কত 6 লক্ষ, কারেন্ট লায়াবিলিটিস কত 3 লক্ষ। দেখো কারেন্ট রেশিও ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তাহলে বসলো কত 6 লক্ষ ভাই 3 লক্ষ, 6 লক্ষকে 3 লক্ষ দিয়ে ভাগ করলে কত হয় 2, তারপর 2 বসে গেছে 1 ব্যাস কারেন্ট রেশিও বেরিয়ে গেল। এইবার এই পয়েন্টটা কি দিয়েছে, ইফ কারেন্ট রেশিও 2.5, অর্থাৎ কারেন্ট রেশিওটা দিয়েই দিয়েছে 2.5 আর কারেন্ট লায়াবিলিটিস দিয়েছে কত 50,000, ক্যালকুলেট কারেন্ট অ্যাসেটস। দেখো এটা একদম ইজি, কারেন্ট রেশিওর ফর্মুলা কি জাস্ট লিখে দেবে কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এবার দেখো কারেন্ট রেশিওটা দিয়ে দিয়েছে 2.5, কারেন্ট রেশিও ঘরে বসে 2.5, এইবার এক মিনিট মনে করো এই কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে তো 2.5 আর কারেন্ট অ্যাসেট এর আমরা জানি না, এটা বার করতে হবে, তাহলে উপরে লিখলাম কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস কত ছিল 50, তাহলে 50 বসিয়ে দিয়েছি। এইবার বর্জ্য গুণন হবে, এই দেখো কিছু নেই মানে নিতে হবে কত বসেছে এক, তো তার মানে এই 50,000 2.5 দিয়ে গুণ হবে আর কারেন্ট অ্যাসেটস ইনটু 1, এই যে বর্জ্য গুণন বললাম, এই যে বর্জ্য গুণন হয় আমরা প্রত্যেকে জানি বর্জ্য গুণন হয়, ঠিক আছে। তার মানে কি এই যে এই বর্জ্য গুণন হয় না, এই কোনাকুনি গুণ, এই বজ্রগুণকে বলা হয় কোনাকুনি গুণ, যা তোমরা অনেকেই জানবে এটা কোনাকুনি গুণ বলে, কিন্তু এটা আসল নাম হচ্ছে কি বজ্রগুণ, ঠিক আছে। অতএব কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস গুলো কত এই যে 50,000 ইনটু 2.5, তাহলে 50,000 ইনটু 2.5 কত বসলো 1,25,000, তার মানে আমরা কি চেয়েছিলাম অঙ্কতে কারেন্ট অ্যাসেটটা কত, আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম, তাই তো একদম ইজিলি পেয়ে গেলাম কত কারেন্ট অ্যাসেটটা কত, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের এমসিকিউ পার্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বা যখন বড় অঙ্ক করবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজে লাগে, ঠিক আছে। এবার if current assets are 3 lakh and current ratio 2 times, calculate current liabilities। দেখো আগেরটার মতো সেম, আগেরটা কারেন্ট অ্যাসেটটা বার করতে হয়েছিল, এক্ষেত্রে শুধু কারেন্ট লায়াবিলিটিস তোমার বার করতে হবে, দেখো সেম জিনিস। তাহলে কারেন্ট রেশিও ফর্মুলা আমরা জানি
কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও কত? 2 দেওয়া আছে, বসিয়ে দিলাম। এই যে কারেন্ট অ্যাসেটস এর মূল্য কত হচ্ছিল? 3 লক্ষ, বসিয়ে দিয়েছি। ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস জানি না, তাহলে কারেন্ট লায়াবিলিটিস লিখে রেখেছি। এইবার আমি কি বললাম? বজ্র গুণন করতে হবে, কিছু নেই মানে তলে কত আছে? 1, অর্থাৎ 3 লাখ ইন্টু 1 একদিকে আর 2 ইন্টু কারেন্ট লায়াবিলিটিস একদিকে। দেখো লেখা আছে 2 কারেন্ট লায়াবিলিটিস, লেখা আছে। এই যে বজ্র গুণন হলো 2 ইন্টু কারেন্ট লায়াবিলিটিস, এলো কত? 2 কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু কত? 3 লক্ষ। ওকে, এবার অতএব কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু 3 লক্ষ, এই দুইটা দিকে ছিল না, তাহলে কি হবে? ভাগ হয়ে তলায় চলে আসবে, তাহলে 3 লক্ষ ভাজিতক 2, তাহলে এলো কত? 1,50,000। তার মানে আমরা কারেন্ট লায়াবিলিটিস এর ওটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু এমসিকিউ পার্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, কি করে বার করতে দেখে নিয়েছো, এই অঙ্কগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো কি দিয়েছে? কারেন্ট লায়াবিলিটিস অফ আ কোম্পানি ওয়ার 3 লাখ, এটা দিয়ে দিয়েছে। and its current ratio was 2:1 দিয়ে দিয়েছে। after this it paid 60,000 to a creditor, calculate the current ratio after payment। তার মানে কারেন্ট লায়াবিলিটিস ওটা দিয়ে দিয়েছে এবং কারেন্ট রেশিও দিয়েছে 2:1। ঘাবড়াবে না অঙ্কটার ক্ষেত্রে, কথাটা মন দাও, আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি তোমাকে। কারেন্ট লায়াবিলিটিস of a company were 3 lakh and its current ratio was 2:1। তার মানে তোমার মাথায় আসছে যে কারেন্ট লায়াবিলিটি কিন্তু কারেন্ট অ্যাসেট দিয়ে, তো কি হয়েছে? আমার তো কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে। কারেন্ট রেশিও দিয়ে দিলে কারেন্ট অ্যাসেট তো আমি এমনি বার করতে পারবো। দেখা যাক প্রথমে কারেন্ট অ্যাসেট কি করে বার করছি। দেখো উই নো দ্যাট, আমরা জানি যে কারেন্ট লায়াবিলিটিস 3 লক্ষ। ওকে, আর কারেন্ট রেশিও দিয়েছে কত? 2:1 দিয়ে দিয়েছে। তার মানে আমি কি বললাম? কারেন্ট অ্যাসেট ইস টু কারেন্ট লায়াবিলিটিস হয় তো, এটা হচ্ছে কারেন্ট রেশিওর ফর্মুলা। এবার দেখো কারেন্ট রেশিও দিয়েছে কত? 2:1। তার মানে যদি লায়াবিলিটিসটা 3 লক্ষ হয়, 3 লক্ষ হয়, কারেন্ট অ্যাসেটটা কত বেরোবে? এখানে বলেছে দেখো 2:1। তার মানে এটা যদি 1 হয় তাহলে এটা ডবল হবে না? তার মানে বসবে কত? 6 লক্ষ বসবে না? তাহলে ইজিলি হয়ে যায়। দেখো তাই করেছি, কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু 3 লক্ষ ইন্টু 2, বসলো কত? 6 লক্ষ। ঠিক আছে, তার মানে কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটস পেয়ে গেছি। ঠিক আছে, এবার কি হয়েছে? এইবার বলেছি আমরা ক্রেডিটরস কে পেমেন্ট দিয়েছি কত? 60,000 টাকা। এই ঘটনাগুলো হওয়ার পর যে ক্রেডিটরস কে পেমেন্ট দিয়েছি, এটা ছোট্ট জিনিস চিন্তা করো, ক্রেডিটরস কে পেমেন্ট দিচ্ছি, তার মানে আমার ব্যাংকের ব্যালেন্সটা বা ক্যাশের ব্যালেন্সটা কমে যাবে। আচ্ছা, ক্যাশ আর ব্যাংক কি? কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মূল্যটা কমে যাচ্ছে। আমি বারবার বোঝাচ্ছি, ক্রেডিটরস কে পেমেন্ট করছি, ক্যাশেই করি চাই ব্যাংকেই করি, আমার কারেন্ট অ্যাসেট তো কমছে, আমি পেমেন্ট করছি তো, টাকা বেরিয়ে যাচ্ছে তো, কমছে। দেখো তাই করেছি, কারেন্ট অ্যাসেট যা ছিল তার থেকে 60,000 বাদ দিলাম, তাহলে এলো কত? 5,40,000। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে 60,000 কেন বাদ দিয়েছি বলে দিলাম। এইবার কারেন্ট লায়াবিলিটি থেকে 60,000 কেন বাদ দিয়েছি? প্রশ্ন। দেখো আমি ক্রেডিটরস কে পেমেন্ট করছি, ক্রেডিটরস কে পেমেন্ট করলে ক্রেডিটরস এর ভ্যালু তো কমবে, ক্রেডিটরস কে পেমেন্ট করলে ক্রেডিটরস এর ভ্যালু তো কমবে। এই জন্য দেখো ক্রেডিটরস কি? কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস ভ্যালু কমে যাচ্ছে না 60,000 টাকা। তাহলে 3 লক্ষ মাইনাস 60,000, তাহলে এলো কত? 2,40,000। তাহলে কারেন্ট অ্যাসেটস পেয়ে গেলাম এবং কারেন্ট লায়াবিলিটিস পেলাম, এটা হচ্ছে রিভাইজড। তাহলে এখন বর্তমানে কারেন্ট অ্যাসেট দাঁড়িয়ে আছে 5,40,000 এবং অপরদিকে কারেন্ট লায়াবিলিটিস দাঁড়িয়ে আছে কত? 2,40,000। অতএব কারেন্ট রেশিওটা বার করব, কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, 5,40,000 ভাজিত 2,40,000। তাহলে বর্তমানে এলো কত? 5,40,000 ভাজিত 2,40,000, এলো কত? 2.25। ওকে, ইস টু 1 যেমন আছে বসিয়ে। ঠিক আছে, ওকে, তার মানে আমরা এই অঙ্কগুলো দেখে নিলাম। ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো দেখলাম। এইবার আশা করি কারেন্ট রেশিও থেকে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কারেন্ট রেশিওটা বুঝতে সমস্যা হবে না। এইবার আমরা পরবর্তী দিনকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটা হচ্ছে কি? এই যে কুইক অ্যান্ড লিকুইড রেশিও। আমরা প্রতিটা রেশিও একটা একটা করে শিখবো, ছোট ছোট পার্টে শিখবো এবং আমরা প্রতিটা জিনিস বুঝে নেব, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, উইথ লজিক আমরা কিন্তু প্রতিটা জিনিস বুঝে নেব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম আজকে? কারেন্ট রেশিও। পরবর্তী দিনে আমরা ক্লাস থাকবে কুইক এবং বা লিকুইড রেশিও নিয়ে। ঠিক আছে,
প্রতিটা রেশিও আমরা ধরে ধরে শিখবো, ঠিক আছে? তাহলে আজ আমরা কারেন্ট রেশিও পর্যন্ত শিখে রাখলাম। আমি বারবার বলছি এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের এমসিকিউ পার্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারেন্ট রেশিওর আদর্শ মান 2:1, কারেন্ট রেশিওর আদর্শ মান 2:1। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ পার্টের জন্য বারংবার পরীক্ষায় আসে এবং আসতেও পারে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে?